সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা NDF-PD। যুক্তিতে করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয়ে সাফল্যের পেছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। বিষয়ের পক্ষে বলবেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিকবৃন্দ এবং বিপক্ষে বলবেন BAF শাহিন কলেজ কুর্মিটোলার বিতার্কিকবৃন্দ। পক্ষ দল অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিকগণ হচ্ছেন হৃদিতা হাসান রূপন্তী, মরিয়ম ইসলাম অভ্র, যিনি দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, এবং এই দলের দলনেতা হিসেবে আমাদের সামনে বক্তব্য রাখবেন আলী রাইয়ান। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন মির্জা মোহাম্মদী এবং উনাইসা জাবিন। এবারে আসি বিপক্ষ দল BAF শাহিন কলেজ কুর্মিটোলার বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা মাহিন আল আবির, দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন আলভি জাকির, দলনেতা হিসেবে থাকছেন সৈয়দা রিয়াজুল জান্না, সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন লুবাবা বিনতে রেদওয়ান এবং অসীম আহমেদ আবির। আজকের এই বিতর্কের অনুষ্ঠানের বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন মোহাম্মদ শাইয়ান সাদিক, তাসনিম দিবা চৌধুরী এবং মোহাম্মদ মাহমুদুল হাসান। এবারে এই বিতর্কের কিছু নিয়মাবলী প্রকাশ করছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য অবশ্যই শেষ করতে হবে। এই বিতর্কে আজকে আমাদের সাথে সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন তাহসিন আল রাজি। এবারে আমরা গঠনমূলক পর্বের বিতর্ক শুরু করতে যাচ্ছি। প্রথমেই আসবে পক্ষ দলের প্রথম বক্তা হৃদিতা হাসান রূপন্তী। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী ও প্রতিপক্ষের দলের সবাইকে আমার আজ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের প্রস্তাবিত বিষয়টি হচ্ছে সাফল্যের পিছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। আমি এবং আমার দল আজকে এর পক্ষে অবস্থান করছি। পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি দৃঢ়ভাবে বলছি যে সাফল্য অর্জনের ক্ষেত্রে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। কেননা শুধু মেধার মাধ্যমে যদি সাফল্য অর্জন করা সম্ভব হতো তাহলে আজকে হয়তোবা বিশ্বে অনেক মেধাবী তাদের অসফলতার গ্লানি হতে মুক্তি পেতে পারত। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে যদি তাকানো যায় তাহলে আজকে আমাদের বিশ্বে বেশিরভাগ মানুষ যারা সফল হয়েছে তাদের সফলতার পিছনে রয়েছে পরিশ্রম এবং মেধার নিয়মতান্ত্রিক ব্যবহার এবং নিয়মতান্ত্রিক ধারাবাহিক চেষ্টা। শুধু মেধা থাকলে যদি সফল হওয়া যেত তবে আজকে আমাদের পৃথিবীতে অনেক মানুষই সফল হতে পারত। কিন্তু আমাদের বিরোধী দল অনুযায়ী হয়তোবা মেধা থাকলেই সফল হওয়া সম্ভব কিংবা মানুষ সফল হতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই মেধাকে কাজে লাগাবে কে? এই মেধাকে বিকশিত করার জন্য কি পরিশ্রমের কোনোই ভূমিকা নেই? পরিশ্রম কি দরকার নেই? পরিশ্রম এখন আমি প্রথমে সংজ্ঞায়ন দিয়ে শুরু করতে চাচ্ছি। এখন পরিশ্রম বলতে কি বোঝায়? পরিশ্রম হলো কোনো লক্ষ্য অর্জনের নিষ্ঠা, ধৈর্য, অধ্যবসায় এবং ধারাবাহিক প্রচেষ্টা ও কাজ করে যাওয়ার ইচ্ছা। আর মেধা বলতে বোঝাচ্ছে
মেধা হচ্ছে মানুষের স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, শেখার দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা। সহজভাবে বলা যায় যে মেধা হলো মানুষের চিন্তা, বোঝা, শেখা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিক ক্ষমতা। মেধা এবং পরিশ্রমের মধ্যে মূল পার্থক্য কোথায়? মেধা হচ্ছে মানুষের স্বাভাবিক বা অর্জিত মানসিক সক্ষমতা, আর পরিশ্রম হলো সেই সক্ষমতাকে কাজে লাগানোর ধারাবাহিক চেষ্টা। আজকে আমাদের এই বিষয়ের যুক্তিগুলো হচ্ছে মেধা একটি মাত্র সম্ভাবনা, আর পরিশ্রম তার বাস্তবায়ন। ধারাবাহিকতা এবং শৃঙ্খলা হচ্ছে আমাদের সফলতা অর্জনের ক্ষেত্রে প্রথম ধাপ। আর তৃতীয় যুক্তিটি হচ্ছে মেধার সীমাবদ্ধতা আছে কিন্তু পরিশ্রমের নেই। আর চতুর্থ যুক্তি, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি। পরিশ্রমের মাধ্যমেই একজন মানুষ তার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে। প্রথম আর্গুমেন্ট মানে প্রথম যুক্তি আমি ব্যাখ্যা করছি। মেধা হলো একটি সুপ্ত বীজ বা সম্ভাবনা। একটি ভালো বীজকে যদি মাটিতে রোপণ করে পানি না দেওয়া হয় কিংবা সার না দেওয়া হয়, তাহলে সেই বীজ কখনো গাছে পরিণত হবে না। ঠিক তেমনই একজন মানুষের মেধা থাকা সত্ত্বেও সে যদি মেধাকে কাজে লাগাতে না পারে, মেধা নিয়ে শুধু বসে থাকে, তাহলে কিন্তু তার জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। সম্মানিত সভাপতি, আমাদের আজকের বিষয় অনুযায়ী পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়। কথায় আছে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। পৃথিবীতে একজন মানুষ যত মেধা নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, পরিশ্রম ছাড়া সেই মেধা আসলে মূল্যহীন। কেননা পরিশ্রমী একজন মানুষকে পরিপক্কতা দান করে। একটি ধারালো তলোয়ার যেমন ব্যবহার না করলে এটিতে মরীচিকা পড়ে যায়, তেমনি একজন মানুষের মেধা সেটাকে চর্চাহীন রাখা হলে সেই মেধাও নিষ্ফল হয়ে যায়। ইতিহাস সাক্ষী, অসংখ্য মানুষ সীমিত মেধা নিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছেন এই পৃথিবীতে। একজন সাধারণ মানুষই তার পরিশ্রমের মাধ্যমে নিজেকে অসাধারণভাবে এই পৃথিবীতে নিজেকে তুলে ধরতে পারেন। মেধা শুধুমাত্র মানুষকে সুযোগ তৈরি করে দেয়, আর সেই সুযোগকে প্রকৃতপক্ষে কাজে লাগানোর উপায় হচ্ছে পরিশ্রম এবং মানুষের অধ্যবসায়। রবার্ট কলিয়ার বলেছেন, সাফল্য হলো প্রতিদিন বারবার চেষ্টা করা ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি। আমাদের সেই পৃথিবীতে অনেক মেধাবী মানুষ আছে, যারা হয়তো তাদের অলসতা এবং অনুশীলনের অভাবে তাদের সম্ভাবনা পূরণ করতে পারেনি। আমাদের বর্তমান বিশ্বে সফলতা নির্ণায়ক কি? আমাদের বর্তমান বিশ্বে সফলতা নির্ণায়ক হচ্ছে আমাদের পরিশ্রম। একটা মানুষ কত পরিশ্রম করেছে তার উপরে তার সফলতা ডিপেন্ড করে। একজন মানুষের তার মেধার উপরে তার সফলতা নির্ভর করে না। আজকে হয়তো আর আধুনিক আমাদের শুধু বিজ্ঞানীরা যদি তাদের মেধার উপর মেধার উপর নির্ভর করতো, তাহলে হয়তো বা এই আধুনিক সভ্যতার আবিষ্কার হতো না। আমার দলের দ্বিতীয় বক্তা এসে এটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের প্রথম বক্তা হৃদিতা হাসান রূপন্তীর বক্তব্য শুনলাম। এরপর আমাদের সামনে তার শাণিত যুক্তি উপস্থাপন করবেন তিনি হচ্ছেন বিপক্ষ দলের প্রধান বক্তা BAF শাহিন কলেজ কুর্মিটোলার বিতার্কিক মাহিন আল আবির। সম্মানিত বিতার্কিক যারা, তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকছে, আপনারা প্লিজ একটু সময়ের দিকে খেয়াল রাখবেন এবং সময় মতো নিজের বক্তব্যটুকু উপস্থাপন করবেন। আরেকটা ছোট্ট বিষয়, আপনারা নিজেদের মাঝে এমনভাবে কথা বলবেন না, যেটা পরামর্শ করবেন একটু ধীরে করবেন যেন অন্য বক্তাদের সমস্যা না হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আজকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সাফল্যের পেছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকাই বেশি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিতর্কের চিরন্তন রীতি অনুযায়ী বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা তার বক্তব্যে অতি সুন্দরভাবে মঞ্চ কাঁপিয়ে বলে গেলেন যে পরিশ্রমের অনেক গজ বাঁধা এবং আবেগঘন বিভিন্ন কথা, কিন্তু তার বক্তব্যে তিনি বুঝাতে চেয়েছেন যে কেবল চোখ বন্ধ করে কান বন্ধ করে শুধু দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা সাফল্যে পৌঁছতে পারি। কিন্তু মাননীয় সভাপতি, আজকের এই চরম বাস্তবতা দাঁড়িয়ে যে তারা বিষয়ের মূল মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পারেনি, ব্যর্থ হয়েছেন। তারা বলেছেন যে তারা কিন্তু নিজের বক্তব্যে বলেছেন যে পরিশ্রম ও মেধা নিয়মতান্ত্রিক চেষ্টা। তারা কিন্তু বলতেছেন মেধা, কিন্তু তারা হচ্ছে পরিশ্রমের পক্ষে কথা বলার কথা, কিন্তু তারা নিজেরাই বলছেন মেধা। অর্থাৎ মেধা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। আপনারা আজকে এখানে যে এসেছেন তা কিন্তু অবশ্যই আপনি মেধা অর্জন করে এসেছেন, আপনি পরিশ্রম করেছেন, কিন্তু মেধা তো অর্জন করে আপনাকে এখানে আসা লাগছে। মাননীয় সভাপতি,
সাফল্য নামক যে মহিরুহের মূল কাজ বৃষ্টি হলো মেধা। পরিশ্রম কেবল সেই মেধার নির্দেশক পথ হিসেবে কাজ করে, অর্থাৎ পরিশ্রম সেখানে মেধাটাকে পরিশ্রম হচ্ছে জমিতে যেমন আমরা সার দেই, পানি দেই, পরিশ্রম সেই মেধার পাশাপাশি আমাদের জমিতে সার বা পানি দেওয়ার কাজ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। মাননীয় সভাপতি, এখন বলতে চাই যে প্রথমে আমরা বিষয়টাকে আমরা আবার সংজ্ঞান করে নিতে যাচ্ছি, কারণ আমাদের কাছে বিজ্ঞ প্রতিপক্ষের সংগ্রামটা একটু ত্রুটিপূর্ণ মনে হয়েছে। আমরা সংগ্রামকে 3 ভাগে ভাগ করেছি। এক হচ্ছে সফলতা, 2 শ্রম এবং 3 হচ্ছে মেধা। মানুষের মধ্যে সফলতা কি? সফলতা কোনো কেবল দিন শেষে কোনো মতো টিকে থাকার লড়াই না মানুষের মধ্যে। এটি হচ্ছে সফলতা হচ্ছে কোনো নিয়মের ক্ষেত্রে, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং নিজের দূরদর্শিতার জোরে সর্বোচ্চ অনন্য কল্যাণময়ী এবং সমাজ পরিবর্তনকারী চূড়ান্তে পৌঁছানো। মানুষের সভাপতি, মেধা হলো মানুষের সেই সহজাত বা অর্জিত বুদ্ধিভিত্তিক সক্ষমতা, প্যাটার্ন চেনার ক্ষমতা এবং প্যাটার্ন বোঝার ক্ষমতা, যা কিন্তু মেধা দ্বারাই আমরা নির্ণয় করতে পারি। পরিশ্রম কিন্তু এখানে কোনো কাজেই না। মানুষের মধ্যে মেধা হলো একটি মানসিক জিপিএস, আর পরিশ্রম কি? পরিশ্রম হলো একটি নির্দিষ্ট যান্ত্রিক প্রক্রিয়া বা শারীরিক মানসিক শ্রমের ধারাবাহিক ও পুনরাবৃত্তিমূলক প্রয়োগ। মেধা ছাড়া পরিশ্রম হলো একটি চিরন্তন অন্ধকার। মাননীয় সভাপতি, এই অনন্য শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে চীনের দার্শনিক এবং সেনাপতি সানজু তার অমর কৃতিত্ব বই দ্য আর্ট অফ ওয়ারে বলেছিলেন, পরম শ্রেষ্ঠত্ব বা সাফল্য সবসময় যুদ্ধ করার মধ্যে বা গায়ের জোরে রক্তপাত বইয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল শ্রেষ্ঠত্ব হলো যুদ্ধ না করেই নিজের বুদ্ধি ও কৌশল দিয়ে, মেধা দিয়ে শত্রুকে পরাস্ত করা। এর উজ্জ্বল উদাহরণ হলো ব্যাটল অফ সায়ান 346 BC। অর্থাৎ চীনের তখনকার যে সেনাপতি ছিলেন তার নাম ছিল সানবিন। তিনি কিন্তু অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে তার যে যুদ্ধ সেটি জয় করেছেন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমি আমার দল এই বিষয়টিকে 3টি প্রধান ভাগে ভাগ করে যুক্তি অবস্থান করব। এক হচ্ছে যে সঠিক মেধা সঠিক দিক নির্দেশক দেয় এবং দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করে এবং পরিশ্রমের অপচয় রোধ করে। 2, একই পরিমাণ পরিশ্রমের পরও ফলাফলের চূড়ান্ত ভিন্নতা তৈরি হয় শুধুমাত্র মানুষের মেধার কারণে। 3, মানব সভ্যতার সামগ্রিক বিবর্তন, ইতিহাস এবং বিশ্বের বড় বড় অর্জনের পেছনে মূল চালিকা শক্তি ছিল মানুষের মেধার, কোনো অন্ধ বা গতানুগতিক পরিশ্রমে নয়। মানুষ সভাপতি, এবার উদাহরণ আসি। আজকাল যে বিশ্বের বিভিন্ন চ্যাটজিপিটি, AI, জেমিনি এগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনার মেধার প্রয়োজন। আপনি যদি মেধাবী না হন, আপনি যদি এগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি কীভাবে কথা বলবেন? পরিশেষে বলতে চাই, সাফল্যের পেছনে মেধার ভূমিকাই প্রধান, আদি এবং শ্রেষ্ঠ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিক মরিয়ম ইসলাম অভ্রকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় সভাপতি, যার বাসার খাটে শুলে চাঁদ দেখা যায়, সে যদি বড় গাড়ি বাড়ির স্বপ্ন দেখে 3 বেলা না খেয়ে থাকে, তার এর সাফল্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কেন সরকার রিক্সা চালকদের বন্ধ করে দিচ্ছে না এত জঞ্জাট সমস্যার পরেও? কারণ 1 থেকে 2 লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে তাদের জীবিকার উপর। তাহলে তারা কি সাফল্যটা আনতে পারছে না? যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে দুমুঠো ভাতটাই সাফল্য। মেধাকে কাজে লাগানোর জন্য পরিশ্রম দরকার এবং সেই পরিশ্রমের মাধ্যমেই সত্যিকারের প্রকৃত সাফল্যটা আসে। তবে মেধা ছাড়াও পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসতে পারে। সেই একটা কাজে যদি কেউ লেগে থাকে, তবে তার সাফল্য আসবেই। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন বলে গিয়েছেন, সাফল্যের 1% প্রেরণা অর্থাৎ মেধা এবং বাকি 99% ঘাম অর্থাৎ শ্রম। এখন মেধা নিয়ে বসে থাকলে কখনো সেটাকে সাফল্যে রূপান্তর করা সম্ভব নয়। ইংরেজিতে একটি বাক্য আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, যার অর্থ সে যদি কোনো একটা কাজে লেগে থাকে তবেই সেখানে সে পারফেকশনটা আনতে পারবে, অর্থাৎ সেখানে সে অনেক ভালো কিছু করতে পারবে। আপনার বোঝা উচিত, পরিশ্রম দিয়ে কাজ করে আটকে পড়লে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ আপনার সব পথ জানা আছে। আপনি অনেক ব্যর্থতার মধ্য দিয়ে এসেছেন, চাইলে আপনি অন্য কোনো পথ বেছে নিতে পারেন। তবে যার মেধা আছে এবং সেটাতে সে কাজ করেনি, তার পথ খুবই সীমিত। সে যদি তার মেধা
মেধায় শ্রম দেয়, তবেই সে আসল সাফল্যটা পাবে। যে হচ্ছে পরিশ্রমী, সেই কিন্তু হচ্ছে সমস্যার সমাধান করতে পারবে, যে কোনো জায়গায় সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, যেটা অন্য কেউ করতে পারবে না। আপনার বোঝা উচিত ধারাবাহিকতা এবং শৃঙ্খলতার মূল্যটা। মেধাবী মানুষ অনেক সময় অলসতা বশত বা অতি আত্মবিশ্বাসের কারণে পিছিয়ে পড়ে, কিন্তু একজন সাধারণ মেধার মানুষ যদি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সাথে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, তবে দীর্ঘমেয়াদে সে সফল হবেই। ইংরেজিতে আরেকটি বিখ্যাত উক্তি আছে, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট when talent doesn't work hard। এর অর্থ, মেধাবী যখন পরিশ্রম না করে তখন পরিশ্রম মেধাকে হারিয়ে দেয়। তৃতীয়ত, আমার প্রথম বক্তব্য এসে বলে গিয়েছে, মেধার সীমাবদ্ধতা আছে, পরিশ্রমের নয়। মানুষের জন্মগত মেধা বা আইকিউ একটি নির্দিষ্ট পর্যায়ে সীমাবদ্ধ থাকে, কিন্তু পরিশ্রমের কোনো সীমা নেই। পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যেতে পারে এবং যে কোনো নতুন দক্ষতা অর্জন করতে পারে। আমাদের বিপক্ষ দল এসে বলে গিয়েছে যে তারা হচ্ছে মেধা নিয়ে আমরা কথা বলছি। আপনাদের প্রতি প্রশ্ন যে মেধার নির্ধারক কি আপনাদের? কারণ সবারই মেধা থাকে, সবারই একটু একটু মেধা থাকে, কিন্তু এটা ভূমিকা নিয়ে কথা বলছি। আমরা মনে করি যে শ্রমের ভূমিকা আরো অনেক বেশি। যেটা আমি বলছিলাম যে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তিটা, সেটা শুধু আমাদের পাশেই আমরা পাচ্ছি। কেন? কারণ সাফল্যের পথ কখনোই মসৃণ নয়, পথে অনেক ব্যর্থতা আসবে। মেধা কখনো মানুষকে ব্যর্থতা কাটিয়ে উঠতে শেখায় না, বরং অনেক সময় মেধাবীরা প্রথম ব্যর্থতাতেই ভেঙে পড়ে। অন্যদিকে পরিশ্রমীরা মানুষের মধ্যে তাদের মধ্যে এক ধরনের ধৈর্য ও দৃঢ়তা কাজ করে, যা তাদের বারবার ব্যর্থ হওয়ার পরও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি আমার এই বলে বক্তব্য শেষ করতে চাই যে মেধা মানুষকে একটি প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে থেকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু ফিনিশিং লাইন পর্যন্ত পার করার জন্য শক্তি এবং ধৈর্যের প্রয়োজন, আসল কেবল কঠোর পরিশ্রম থেকে। তাই সাফল্যের চূড়ান্ত চাবিকাঠি মেধা নয়, পরিশ্রম। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বিপক্ষ দল থেকে আমি আহ্বান করছি বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার দ্বিতীয় বক্তা আলভি জাকিরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দল, আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস আজ থেকে 1000 বছর পূর্বে বলে গিয়েছিলেন, হে ইউ ফুয়া হোস্পেন খার্টেন এস্তিন হোস্টেন খন্দ দেখুন সিন। এর অর্থ কি? এর অর্থ দ্বারা এটি, মেধা হলো একটি কম্পাস যা আপনাকে দিক দেখাবে। মাননীয় সভাপতি, এতক্ষণ পক্ষ দল জাহির করতে চেয়েছেন পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায়। ওনাদের পুরো বক্তব্য শুনলে মনে হয় সাফল্য যেন একটি কারখানার প্রোডাকশন লাইন, যাতে সমপরিমাণ শ্রম প্রদান করলে সমপরিমাণ সাফল্য বেরিয়ে আসে। কি অবাস্তব এবং কাল্পনিক দাবি মাননীয় সভাপতি। আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রমাণ করে গেছেন যে মেধাই পরিশ্রমকে সঠিক দিক নির্দেশ দেয়। পক্ষবন্ধু এই ধ্রুব সত্যকে এড়িয়ে যেতে চাইলেন। আমার পক্ষবন্ধু দ্বিতীয় বক্তায় বলে গেলেন যে টমাস আলভা এডিসন বলেছেন 1% মেধা এবং 99% পরিশ্রম, কিন্তু তিনি এটা চিন্তা করলেন না যে ওই 1% মেধায় 99% পরিশ্রমকে এগিয়ে নিয়ে যায়, ওই 99% পরিশ্রমকে 1% মেধাই কার্যকর করে। এটা কিন্তু তিনি কখনো ভেবে দেখেননি। মাননীয় সভাপতি, আমি একটি বাস্তব প্রশ্ন করতে যাই। একটি শ্রেণীতে কিছু শিক্ষার্থী আছে যারা শিক্ষকের কাছ থেকে একই দিক নির্দেশনা পান, পরীক্ষার আগে একই সাথে একই টেবিলে বসে একই সিলেবাস নিয়ে দিনে 10 ঘন্টা পড়েন, অর্থাৎ তাদের দিক নির্দেশনা এবং প্রিপারেশন এবং শ্রম দুটো একদম সমান। কিন্তু মাননীয় সভাপতি, কেন পরীক্ষা শুধু একজন প্রথম হয় আর একজন অকৃতকার্য হয়? তারা কি সেটার উত্তর দিতে পারবে? এখানে পার্থক্যটা কোথায় ছিল? শ্রম সমান, দিক নির্দেশনা সমান, সবকিছু সমান, কিন্তু পার্থক্য কি? পার্থক্যটা আসে মেধায়। এটা কিন্তু আমাদের মানতে হবে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, প্রথম বক্তা, আমার দলের প্রথম বক্তার দিক নির্দেশনা সূত্র ধরে আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে দেখিয়ে যাব পরিশ্রম কেবল একটি মাধ্যম মাত্র, কিন্তু সেই পরিশ্রমকে চূড়ান্ত সাফল্যে রূপান্তর করার আসল চালিকা শক্তি হলো মেধা। মাননীয় সভাপতি, আমি একটু অতীত থেকে ঘুরে আসি। 2008 সালে যখন নোকিয়ার ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে যে কিভাবে নতুন প্রযুক্তির বাটন মোবাইল তৈরি করা যায়, তখন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস চিন্তা করছিলেন সম্পূর্ণ টাচ স্ক্রিন আইফোন তৈরি করার।
এখানে তিনি তার মেধা খাটিয়েছেন এবং এর ফলে কি হয়েছে, অ্যাপল বিপ্লব ঘটালো, আর আজকে আমরা দেখতেই পাচ্ছি নোকিয়া বিলুপ্তির পথে। মাননীয় সভাপতি, পক্ষবন্ধুকে আমি অনুরোধ করবো একটু চোখ মেলে বাস্তবতার দিকে তাকাতে। মাননীয় সভাপতি, 1970 সালে ঘড়ি যদি কোম্পানির কথা বলি, তখন সুইজারল্যান্ড ছিল সবার উপরে। তাদের যে ঘড়ি কোম্পানি ছিল রোলেক্স, ওমেগা, এনিকর, ওয়ালটন, যারা তাদের মেকানিক্যাল ওয়াচ নিয়ে প্রচুর বড়াই করত এবং একটি মেকানিক্যাল ওয়াচ তৈরি করতে অনেক খাটাখাটনি করতো ইঞ্জিনিয়ারদের। কিন্তু তাদের এই একচ্ছত্র সাম্রাজ্যে ভাগ বসে জাপানের সেইকো কোম্পানি। তারা সম্পূর্ণ মেকানিক্যাল ওয়াচ এর পদ্ধতি বাদ দিয়ে কোয়ার্টজ ওয়াচ তৈরি করে, যা আমরা বর্তমানে ব্যাটারি চালিত ওয়াচ নামেও জানি। এর ফলাফল কি হলো, ঘড়ির দাম কমে গেল, কোয়ার্টজ ওয়াচের সবাই কিনতে পারছে এবং এটি মেকানিক্যাল ওয়াচ থেকে নিখুঁত সময় দিতে পারত। এর ফলে সেইকো কোম্পানির একটি মেধার উদ্যোগে তারা সুইজারল্যান্ডের 2/3 কোম্পানিকে দেউলিয়া করেছে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রোলেক্সের এবং ওমেগা এখনো কিভাবে টিকে আছে। তারা টিকে আছে তাদের পরবর্তী সময় মেধা কাটানোর মাধ্যমে। তারা মেধা কাটিয়েছে এবং শুধু অভিজাত শ্রেণীর জন্য ঘড়ি তৈরি করেছে, যা তাদের এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, পক্ষদল আসলে চোখ বন্ধ করে সূর্য অন্ধকার দেখার চেষ্টা করছে। সমান পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনার পরও যে মানুষের সাফল্যের তারতম্য ঘটে, তার একমাত্র বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কারণ হলো মেধার পার্থক্য। মেধা ছাড়া পরিশ্রম হলো দিকহীন নৌকার মতো, যা একই জায়গায় সারাদিন দাঁড় টেনে গন্তব্য পৌঁছাতে পারে না। আর তারা বললেন পরিশ্রমের সীমা নেই। কিভাবে একটি পরিশ্রমের সীমা থাকতে পারে না? তারা বললেন যে মেধার একটি সীমা আছে, তা হলো আইকিউ। পরিশ্রম, একজন পঙ্গু মানুষ কিভাবে রিক্সা চালাবে আমাকে বলেন? একজন যার হাত নেই সে কিভাবে 2 হাতে যে কাজগুলো করতে একটি ভারী বস্তু কিভাবে তুলবে? আমরা বলতে পারি যে পরিশ্রমেরও সীমা আছে। তাই মাননীয় সভাপতি, আমাদের পক্ষ বন্ধুদের সমস্ত আশার এবং কাল্পনিক যুক্তি খণ্ডন করে আজ সুনিশ্চিতভাবে প্রমাণিত যে সাফল্যের পিছনে পরিশ্রমের চেয়ে মেধার ভূমিকাই প্রধান, মেধার ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আলভি জাকির। এবারে আমরা যাচ্ছি পক্ষ দলের দলনেতা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের বিতার্কিক দলনেতা আলী রাইয়ানের কাছে। সম্মানিত সভাপতি, দেখেন, আজকে যদি আমি আমার বিপক্ষ দলের যুক্তিগুলো দেখি, তারা প্রথমে আমাকে বলে যায় যে আপনার জিনিয়ারে তৈরি করতে আপনার মেধা প্রয়োজন হয়। অর্থাৎ আমরা ধরে নিতে পারি তাদের কথায় যে প্রত্যেকটা মানুষেরই তাহলে মেধা আছে। তাই তো এখন তিনি যখন আমাকে বলেন, যেখান থেকে প্রমাণিত হয়ে যায় এখন পর্যন্ত যে সবারই যদি মেধা থাকে, তাহলে আমার এই মেধা থেকে কে সফল হবে আর কে সফল হবে না তার নীতি নির্ধারকটা কোন জায়গাটায় হয়? তার নীতি নির্ধারক ঠিক সেই জায়গাটা হয় যখন সেটা হয় পরিশ্রমের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আজকে আমি বিপক্ষ দল থেকে আশা করছিলাম যে তিনি হয়তো মেধার পক্ষ থেকে সবসময় বলবেন যে মেধা একটি গুটি কয়েক মানুষের সমষ্টি মানুষের কাছে থাকে, বাকি সব মানুষের কাছে মেধা থাকে না। এই জিনিসটা আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করছিলাম, কিন্তু তারা একটা এক্সাম্পল, অর্থাৎ তাদের একটা উদাহরণ যে জেমিনি এআই এর মতো মানুষজনটা মেধা ব্যবহার করে, অর্থাৎ মেধা ব্যবহার করতে পারাই সবাই মেধা ব্যবহার করতে পারে, সবারই মেধা আছে। তাহলে আমার সবার যদি মেধা থাকে, তাহলে আমি সফলতা কোন নির্ধারণের উপরে করতে হয়? অর্থাৎ আমি যে ক্লাসের ফার্স্ট বয়টাকে আমি বলবো সে যে ফার্স্ট হয়েছে তা কোন কারণে হয়েছে, বা তার স্পষ্ট কারণটা কোনটা? তার স্পষ্ট কারণ অবশ্যই পরিশ্রম। আমাদের বুঝতে হবে, যখন আমার প্রথম বক্তা এসে আমাকে বলে যায় যে দেখেন আপনার হচ্ছে যেটা আমি বলি যে একটি সার সম্পর্ক হিসেবে, যেটা আসলে যুক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা আমি যাই না, তিনি আমাকে বলেন যে ফলের ভিন্নতা। অর্থাৎ যে মানুষটা মেধাবী সে মানুষটা যতটুকু পরিশ্রম করবে, আর যে মানুষ সারা জীবন পরিশ্রম করে আসতেছে তার থেকে হয়তো বা তার ফলাফলটা অনেক বেশি ভালো হবে। এই জিনিসটা তারা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু হয়তো তারা এক লাইনের মাধ্যমে জিনিসটাকে শেষ করে। দেখেন মাননীয় স্পিকার, এই জিনিসটার উত্তরটা আমি দেখছি। আপনি যখন একটা মানুষ মেধা থাকুক বা না থাকুক, আজকের সংসদে আমি ধরেও নি যে ভাই আমার কোনো মেধা নেই, দিন শেষে এই মেধা না থাকা বা থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিমাপ হচ্ছে আমার পরিশ্রম। আমার বুঝতে হবে যদি আজকে আমি পরিশ্রম না করি, আজকে হয়তো আমি ডায়াসে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার থাকতো না। আজকে যদি আমি আরো 10টা 5টা ডিবেট না করে আসতাম, তাহলে হয়তো আজকে আমি ডিবেটে যতই মেধাবী হই না কেন, যতই আমার মেধার তর্কের তা কিন্তু সম্ভব হতো না। মাননীয় স্পিকার, আমাদের বুঝতে হবে যে মেধা, এই যে মেধার যে বিকাশ, আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বতন্ত্র মেধা থাকে, আমাদের প্রত্যেকটা মানুষ
মানুষেরই একটা স্বতন্ত্র সুপ্ত শক্তি থাকে। সেই শক্তি জাগ্রত হয় কিভাবে? নজরুলের শক্তি, রবীন্দ্রের শক্তি কিভাবে জাগ্রত হয়েছে, তারা কিভাবে নিজেদের মেধাকে শানিত করেছে। আপনারা বুঝতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর তার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে তার হাজারোটা বই, সেই সময়কার সর্বশ্রেষ্ঠকর মানুষের কথাবার্তা এবং তার শিক্ষকদের কাছে তিনি শিখেছেন, গৃহশিক্ষকের কাছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একদিনে রবীন্দ্রনাথ ঠাকুর হয়নি, নজরুল একদিন নজরুল হয়নি। এবং আপনার বুঝা লাগবে মানুষ স্পিকার, আজকে আইনস্টাইনের কথা বলেন, আপনি হয়তো মেধা আছে, আপনি পরিশ্রম করেন না। আমি ধরে নিলাম আপনি হয়তো একজন ফিজিক্স প্রফেসর হবেন, আপনি হয়তো ফিজিক্স অধ্যক্ষ হতে পারেন অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়ে, কিন্তু হোয়াট অ্যাবাউট আপনি একটা নোবেল পেতে চান, আপনার তখন পরিশ্রম করা লাগবে, আপনার ব্ল্যাক হোল হিসেবে রিসার্চ করা লাগবে, আপনার প্রতিনিয়ত। অর্থাৎ দিন শেষে আজকে বিপক্ষ তো সেখানেই হেরে যায় যখন সে মেধাকে নর্মালাইজ করে ফেলে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মেধা আছে, যখন সে স্বীকার করে নিয়ে যায় ঠিক তখনই বিতর্কটা তারা হেরে যায়। অর্থাৎ দিন শেষে মেধা যদি সবারই থাকে, আমি মেধার নির্ণয় কিভাবে করব, দ্যাট মিনস আমার দরকার। মানুষ স্পিকার, আমাকে বুঝতে হবে পরিশ্রম আসলে কি শিক্ষা দেয়। মানুষ স্পিকার, আপনার বোঝা লাগবে আজকে সেঞ্জুর তর্ক কিংবা সেন্দুর উক্তি দিয়ে আপনি যদি আজকে ডিবেটটাকে জিততে চান তা কিন্তু হবে না। তর্ক শুধু যুক্তি আর তর্কদের সনাতনী বিদ্যার আজকে জিতা যায় না, আমি ঠিক যাই না। যুক্তি লাগে, তর্ক লাগে, আপনার বোঝা লাগবে। এই সেনজু যখন বলে গেলেন যে আপনার হচ্ছে কি জানি বলে, আপনার হচ্ছে যুদ্ধ জেতার ক্ষেত্রে শুধু মেধার প্রয়োজন হয়, তা না, যুদ্ধের জন্য আপনার সৈনিকের প্রয়োজন হয়। সৈনিকের রক্তের বিনিময়ে আপনি যুদ্ধ জিততে পারেন, সৈনিকের রক্তের বিনিময়ে আপনি যে যুদ্ধ জয় রাজত্ব কায়েম করতে পারেন। ঠিক এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার, আপনি আজকে পরিশ্রম দ্বারা আপনি কি শিখেন? পরিশ্রম দ্বারা শিখেন আপনি ব্যর্থতার সাথে মোকাবেলা করার শিক্ষা। পরিশ্রমের সাথে আপনি কি শিখেন? আপনি জানেন আমাকে সমাজে কিভাবে অভিযোজন করতে হবে, আপনি জানেন কিভাবে পরিশ্রমের মধ্য দিয়ে আমি দিন শেষে একজন মানুষ হিসেবে এই সমাজের একটা মানুষের, ওই নাভারেকি কোম্পানি বলেন কিংবা মেধা থাকলেই হয় না। ইলন মাস্ক এত বড় ধনী, তারপরে দেখতে পাবেন তিনি 8, 12, 14, 17, 18, 19 ঘন্টা ধরে কাজ করে থাকেন, তিনি বারবার ইনোভেটিভ কাজগুলো করতে। অর্থাৎ শেষ করছি 15 সেকেন্ডে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আমরা বুঝতে হবে, অর্থাৎ আজকের ডিবেটটা কেন আমরা জিতি বা কেন আজকে আমরা এই বিতর্কটা সবচেয়ে উন্নত করি, তার মূল কারণ হচ্ছে আমরা বলে যাই যে পরিশ্রম মেধার এখানে আপনার সফলতার নির্ণায়ক। যখন আপনি সফলতার নির্ণায়ক পরিশ্রমকে নিয়ে যাবেন, ঠিক তখন দাঁড়িয়ে আসলে আপনার ওই মেধাকে যখন জেনারেলাইজ করবে তখন ডিবেটটা আমরা উইন করি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের দলনেতা আলী রাইয়ানকে। এবারে আমরা বিপক্ষ দলের দলনেত্রী বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার বিতার্কিক সৈয়দা রিয়াজুল জান্নার বক্তব্য শুনব। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে এই মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমি আমার বক্তব্যের প্রথমেই শুরু করতে চাই আমার প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে। মাননীয় সভাপতি, দেখুন তাদের প্রথম বক্তা হিসেবে প্রথমেই বলে গেল যে আমাদের নাকি পরিশ্রম করতে হলে, আমাদের নাকি যদি কোনো অস্ত্র দিয়ে লড়াই করতে হয় তাহলে নাকি আমাদের ধারালো অস্ত্র লাগবে, এবং সেই ধারালো অস্ত্র তৈরি করতে গেলে নাকি আমাদের পরিশ্রম দরকার। মাননীয় সভাপতি, আমরা এইটা বলতে চাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট ইটস নট পারফেকশন। মাননীয় সভাপতি, দেখুন তাদের দ্বিতীয় বক্তা হিসেবে বলে গেল যে রিক্সা চালক সারাদিন পরিশ্রম করছে কিন্তু সে তার পরিশ্রমের সঠিক ফলাফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? অবশ্যই সে তার মেধাকে সেই জায়গায় কাজে লাগাচ্ছে, কিন্তু সে যে 12 ঘন্টা সে পরিশ্রম করছে, সেই পরিশ্রমটা অন্য বড় বড় ব্যবসায়ী কিংবা শিল্পপতি 1 ঘন্টায় সেই মেধার মাধ্যমে সে কাজে লাগিয়ে সে কিন্তু সেই পরিশ্রমকে কাজে লাগাচ্ছে। মাননীয় সভাপতি, তাই এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে মেধা সবার মাঝেই আছে, কিন্তু সেই মেধা সব জায়গায় সীমাবদ্ধ। কিন্তু মাননীয় সভাপতি, দেখুন তারা বলে গেল যে দক্ষতার কথা। মেধা ছাড়া আপনারা যে আজকে বিতর্কের মঞ্চে বিতর্ক করতে এসেছেন, আপনারা কি মেধা ছাড়াই সাফল্যের জন্য আজকে এখানে বিতর্কে জেতার জন্য বসে গেছেন শুধুমাত্র পরিশ্রম দিয়ে, মেধা ছাড়া? প্রশ্ন রেখে যাচ্ছে আপনাদের কাছে। মাননীয় সভাপতি, দেখুন তারা বলে গেল যে পড়াশোনায় নাকি সমান দিক নির্দেশনা। মাননীয় সভাপতি, তারা বলে গেল যে পড়াশোনায় যে ক্লাসে ফার্স্ট হয়েছিল সে নাকি পরিশ্রম করেছে। মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা যেখানে সুস্পষ্ট করে গিয়েছে যে সে সব শিক্ষার্থীরাই সমান দিক নির্দেশনা সমান অধ্যবসায় করেছিল, তার মানে এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে সেই শিক্ষার্থীরা যে প্রথম স্থান অধিকার করেছে তার মেধা ছিল বলেই সমান অধ্যবসায় করার পরেও কিন্তু সে ক্লাসে প্রথম হয়েছে। মাননীয় সভাপতি, দেখুন তিনি বলল যুদ্ধের কথা। মাননীয় সভাপতি, যুদ্ধে নাকি অনেক সৈনিক লাগে। যুদ্ধ সৈনিকরা করতে পারে, কিন্তু যুদ্ধ কিন্তু একজনের দিক নির্দেশনাই হয় মাননীয় সভাপতি, যে কিনা যুদ্ধে লড়াই করে না, তার মেধার জন্যই যুদ্ধ হয়। মাননীয় সভাপতি, আমরা অ্যাডলফ হিটলারের দিকে তাকালে দেখতে পারবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কিন্তু তার কাঠামো চিন্তা করেছিল যা বাস্তবায়ন করে সৈনিকরা।
এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় মেধার প্রয়োগের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে সেটি যুদ্ধে পরিণত হয়। মাননীয় সভাপতি, আমি চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। মাননীয় সভাপতি, শুরু করতে চাই এই উক্তিটি দিয়ে, যেটি স্টিভ জবস বলেছিল, ইনোভেশন ইজ বর্ন ফ্রম ইন্টেলেক্ট নট ফ্রম দি রিপিটেশন। এর অর্থ হলো এই, উদ্ভাবন জন্ম দেয় মেধা থেকে, একই কাজ বারবার করার মাধ্যমে নয়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছে যে মেধাই মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। পরিশ্রম তখনই ফলপ্রসূ হয় মাননীয় সভাপতি, যখন তা সঠিক পথে পরিচালিত হয়। আর এই সঠিক পথে পরিচালিত হয় কেন? মেধার জন্য। অবশ্যই আমরা যখন কোনো কাজ করব, তখন সেই কাজটা করার জন্য আমাদের চিন্তা ভাবনা আসে, প্রথমেই চিন্তা ভাবনা আসে আমাদের মেধার থেকে, এরপরে আমরা সেই কাজটি বাস্তবায়নের জন্য পরিশ্রম করি। অবশ্যই মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা বলে গেল, পৃথিবীতে অসংখ্য মানুষ পরিশ্রম করে, কিন্তু সবাই একই সাফল্য অর্জন করতে পারে না। এখানেই পার্থক্যটা কি? মেধার পার্থক্য। এখানেই মেধার পার্থক্যটা তৈরি করে। মাননীয় সভাপতি, দেখুন আজ তারা যে বলে গেল নিউটনের কথা, মাননীয় সভাপতি, নিউটনের মাথায় আপেল পড়েছিল, হাজার হাজার মানুষের মাথায় আপেল পড়েছিল, কিন্তু নিউটনের মতো কি কেউ সেভাবে চিন্তা করেছিল? কখনোই না। নিউটনের মেধা এবং সেই হাজার মানুষের চিন্তা কখনোই এক ছিল না। মাননীয় সভাপতি, দেখুন হাজার হাজার শ্রমিক তো পরিশ্রম করেছিল টাইটানিক বানাতে, কিন্তু 1912 সালে যেটি একটি ভুল সিদ্ধান্তের কারণে, একটু মেধার ঘাটতির কারণে, একটি ভুল ত্রুটির কারণে সেটি ডুবে যায় 1912 সালে আটলান্টিক মহাসাগরে। মাননীয় সভাপতি, দেখুন তারা বলে গেল এলন মাস্কের কথা। আপনার কি মনে হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে, তার মেধার সঙ্গে আমাদের সকল সাধারণ মানুষের মেধা কি সমান হবে? কখনোই না। সে অবশ্যই পরিশ্রম করেছিল, আমরা কখনোই পরিশ্রমকে অস্বীকার করছি না, কিন্তু পরিশ্রম করার ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে মেধার ভূমিকায় মুখ্য। আমরা আরো বলছি মাননীয় সভাপতি, দেখুন যদি পরিশ্রমে যদি মুখ্য হতো সাফল্যের পিছনে, তাহলে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব কখনো মানুষকে না বলে পিঁপড়াকে বলা হতো, কারণ পিঁপড়া সবচেয়ে বেশি পরিশ্রমী কীট। মাননীয় সভাপতি, তাই সৃষ্টির সেরা জীব মানুষ কেন হয়েছে? কারণ তার বুদ্ধিমত্তার কারণে, তার চিন্তা ভাবনার কারণে, তার মেধার কারণে। মাননীয় সভাপতি আরো দেখুন, মাননীয় সভাপতি, পরিশেষে আমি এটাই বলতে চাই, নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, আই উড রাদার হ্যাভ এ জেনারেল হু ইজ লাকি দ্যান ওয়ান হু ইজ মেয়ারলি ব্রেভ। মাননীয় সভাপতি, তাই আজকে এই বিতর্কের মঞ্চে আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সাফল্যের পেছনে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকা বেশি নয়, বরং মেধার ভূমিকায় মুখ্য। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সৈয়দা রিয়াজুল জান্না। এবারে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। যুক্তিখণ্ডন পর্বের শুরুতেই পক্ষ দলের দলনেতাকে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী। আজকে যদি আমরা বিপক্ষের দলের বক্তব্যটা খুব সুন্দরভাবে দেখি, তাহলে আমরা দুটো জিনিস পাই। এক, তারা আমাকে বলার ট্রাই করেন, যখন চেষ্টা করেন দলনেতা, যে দেখেন একজন রিকশাওয়ালা, নিউটন বা ধনী ব্যক্তির মেধার সাথে আমার মেধার তুলনা হতে পারে কিনা। দেখেন, আপনার এটা বোঝা দরকার, ওই মানুষটা প্রিভিলেজড, ওই মানুষটা আসলে না আর সুযোগ সুবিধা 8-10টা মানুষের থেকে বেশি ছিল, তাই হয়তো বা এখানে আসলে বিতর্কটা কোনোদিন এই বিষয়ে ছিলই না যে মানুষটা কি প্রিভিলেজ পাচ্ছেন কি মানুষটা প্রিভিলেজ পাচ্ছেন না, বিতর্ক কোনোদিনই ছিল না। দুই, আমার দলনেতা এসে কিছু নাইফিং বা আমরা যাকে বলি হচ্ছে মানে বিতর্কের, তার পূর্ববর্তী বিতর্কদের সাথে তার বিতর্কের অমিলটাকে আমরা বলি, সেই অমিলগুলো কি, তিনি আমাকে বলে যাওয়ার চেষ্টা করেন যে তিনি মেধার পার্থক্যের কথা বলেন, কিন্তু যখন তার প্রথম দ্বিতীয় বক্তাগুলো সবাই বলে যান মেধা সবারই সমান, এআই জেমিনি সবাই ইউজ করতে পারে, যেহেতু সেই হিসাবে সবারই মেধা সমান, তখন তিনি নতুন একটা অ্যাসপেক্ট বা একটা পরিদর্শন সে প্রকাশ করে। দ্বিতীয়ত, আমার বোঝা লাগবে যে এই বিতর্কের মূল বিষয়টা কোথায় ছিল। এই বিতর্কের মূল বিষয়টা ছিল যে একটা মানুষ মেধা অর্জন করবে, মেধার সাথে কি সফলতা দ্রুত অর্জন করতে পারে, নাকি একটা পরিশ্রমের মধ্য দিয়ে দ্রুত অর্জন করতে পারে। বিতর্কটা এই জায়গাটাই ছিল, কিন্তু আজকে আমাদের বিতর্কটা খুব সম্ভবত একটা ভুল জায়গায় দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে আসলে মেধা ভালো না, মেধা থাকবে কি থাকবে না, মেধার থেকে পরিশ্রমের সম্পর্ক, এই জিনিসগুলো আসলে দরকার ছিল না আজকের এই বিতর্কে দাঁড়িয়ে। আমরা বিশ্বাস করি মজলিষ্ট যারা সবাই আছেন তারা সভ্যত জানেন যে আপনার মেধা থাকুক বা না থাকুক, আপনার মেধা যদি আজকে সবারই সমান থাকুক, দিন শেষে যে জিনিসটা সবসময় ম্যাটার করে, জিনিসটা সবসময় যেটা করে সেটা হচ্ছে পরিশ্রম, আর এই পরিশ্রমের মধ্য দিয়ে মেধাটা সবসময় সর্বজয় হয়ে ওঠে। দ্বিতীয়ত, এই যে আজকে আমার ফিজিক্যাল অ্যাবিলিটিসের কথা বললেন, আমার রিক্সা কেন তার বল দুজি করতো, মেধা তার ছিল, আমি ঠিক জানি না এই কথাগুলোর আসলে কতটুকু গ্রহণযোগ্যতা এই মঞ্চে আছে তা আমার ঠিক জানা নেই, কিন্তু যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে একটা মানুষের প্রিভিলেজ বা তার একটা সোশ্যাল ক্লাসের থেকে সে মানুষটা কতটুকু প্রিভিলেজ। রিক্সাওয়ালারা ঠিক আপনার মতন ওই স্কলারশিপে দাঁড়িয়ে কথা বলতে পারে না, আপনার মতো আজকে দাঁড়িয়ে মতিঝিল স্কুল কিংবা বিএফ শাইন স্কুলের মধ্যে দাঁড়িয়ে তারা হয়তো বা ভালো স্কুলে পড়ার সুযোগটা পায় না, অথবা তাদের সেই অর্থায়ন অবস্থা থাকে না, সেই জন্য হয়তো বা তিনি করতে পারে নাই। দ্বিতীয়ত, আমি পুরুষের শেষ করছি মানুষ স্পিকার, তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আজকে যে বিপক্ষ দলের সবচেয়ে যে ভুলটা আমার মনে হয়েছে বা তাদের যে যুক্তি সেটা হচ্ছে তারা মেধাকে সবাইকে সমান করে দেখেছে, অর্থাৎ দিন শেষে যেটা ছিল মেধার নির্ধারক বা সফলতা নির্ধারক কি
হচ্ছে তা প্রমাণিত হয়নি আজকের মঞ্চে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আলী রায়হানকে। এবারে আমরা যুক্তি খণ্ডন পর্বের শুনব বিপক্ষ দলের দলনেতা সৈয়দা রিয়াজুল জান্নার বক্তব্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে এই বিতর্কের মঞ্চে আবারও কিছু বলা শুরু করে দেওয়ার জন্য। দলের নেতা হিসেবে আমি আমার দলের অবস্থান আরেকটু সুদৃঢ় করতে আবার ওই মঞ্চে দাঁড়িয়েছি। মাননীয় সভাপতি দেখুন, আমি চলে যাই আমার প্রতিপক্ষ দলের দলনেতার কাছে। মাননীয় সভাপতি, তিনি বলে গেল একজন রিকশাওয়ালার কথা, তিনি নাকি স্কলাস্টিকার সামনে গিয়ে কথা বলতে পারেন না। মাননীয় সভাপতি, তিনি কথা বলতে পারেন না কেন? তিনি সেখানে বললো যে তাদের নাকি পরিশ্রমের জন্য, তারা নাকি পরিশ্রম যদি করতো তাহলে নাকি তারা কথা বলার সুযোগ পেত, কিংবা এরকম কিছু একটা তারা বুঝাতে চেয়েছে। মাননীয় সভাপতি দেখুন, আজ আমরা এই বেতারে আসার সময় দেখলাম বাইরে কিছু ছবি রয়েছে, ওস্তাদ আলাউদ্দিন খাঁ থেকে শুরু করে পল্লীকবি জসিমউদ্দিন থেকে শুরু করে সবার ছবি আমরা দেখেছি মাননীয় সভাপতি। কিন্তু তারা কি দরিদ্র ঘরে ছিল না? কিন্তু তাদের মধ্যে সেই মেধাটুকু ছিল, সেই সুপ্ত বুদ্ধিটুকুতে তারা তাদেরকে বুদ্ধিকে জাগ্রত করেছিল বলেই কিন্তু তাদের ছবি আমরা আজ এই বেতারে দেখতে পাচ্ছি। মাননীয় সভাপতি দেখুন, এই যে আমরা আজকে বেতারের এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এই বেতার কিভাবে আবিষ্কার হয়েছিল? প্রথমে মেধার দ্বারাই, কিন্তু কেউ কিন্তু প্রথমেই পরিশ্রম করে বেতার আবিষ্কার করেনি। প্রথমে মেধার মাধ্যমে তারা চিন্তা করেছে কিভাবে বেতার আবিষ্কার করা যায়, এরপরে তারা সেই প্রয়োগটা তারা ঘটিয়েছে। মাননীয় সভাপতি দেখুন, এই যে বাদ্যযন্ত্র, ক্যামেরা এত কিছু আবিষ্কার হয়েছে, তারা কবি নজরুলের কথা বললেন, রবীন্দ্রনাথের কথা বললেন, তারা মেধার দ্বারাই কিন্তু কৃতিত্ব অর্জন করেছিল। তারা কিন্তু অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান ছিল। তারা কি পরিশ্রম করেনি? আমরা কখনোই অস্বীকার করছি না পরিশ্রমকে, তারা অবশ্যই পরিশ্রম করেছিল, কিন্তু তাদের মধ্যে সেই মেধাটুকু ছিল জন্যই তারা আজ আমাদের কাছে এত সুপরিচিত। মাননীয় সভাপতি দেখুন, তারা বলে গেল যে আমরা নাকি মেধাকে নাকি বলেছি সবার মেধা নাকি সমান ছিল। আমার দলের দ্বিতীয় বক্তা কখনো এই কথা বলে যায়নি মাননীয় সভাপতি, তারা আমাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। মাননীয় সভাপতি দেখুন, আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন কিভাবে একই পরিশ্রমের ফলাফলের ভিত্তিতেও, চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেও যেন আমরা কিভাবে মেধাকে কাজে লাগিয়ে আমরা সাফল্যের দিকে এগিয়ে যাই। মাননীয় সভাপতি, এরপর আমার দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেল যে একই পরিমাণ পরিশ্রমের ফলাফলের জন্য মেধা কিভাবে দিক নির্দেশনা দিয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে মানুষকে ধাবিত করে। মাননীয় সভাপতি এরপর আমি এসে বলে গিয়েছি মেধার মাধ্যমে সভ্যতার কিভাবে পরিবর্তন ঘটিয়েছে, বিখ্যাত ব্যক্তিরা কিভাবে পরিবর্তন ঘটিয়েছে। মাননীয় সভাপতি, এই মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে আজকে এই বিতর্কের মধ্যে সাফল্যের চেয়ে মেধার চেয়ে পরিশ্রমের ভূমিকায় বেশি নয়, বরং মেধার ভূমিকায় মুখ্য। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ সৈয়দা রিয়াজুল জান্না। আমরা এতক্ষণ থেকে উপভোগ করলাম শ্রুতিমধুর দুই দলের বক্তব্য। ফলাফল ঘোষণা এবং ফলাফল গণনার মাঝে মধ্যবর্তী যে সময়টুকু, সেই সময়টুকু আমরা শুনতে চাইব আমাদের যে সম্মানিত বিচারক মণ্ডলী আছেন তাদের মধ্য থেকে তাদের মূল্যবান বক্তব্য আমাদের ছাত্রছাত্রী, আমাদের বক্তাদের উদ্দেশ্যে বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আজকে যে বিতর্কের বিষয়টা হয়েছে মেধা এবং পরিশ্রম, আমরা দুইটা জিনিস কিন্তু একইভাবে নেই। আমরা যারাই আছি না কেন প্রতিদিনই কিন্তু আমরা সাফল্য চাই, আর সাফল্য অর্জন করতে গেলে আমার যেমন মেধা দরকার তেমন আমার পরিশ্রম দরকার। অনেকে উদাহরণ দিয়ে গেল এলন মাস্ক বা অন্যান্য বিশ্ব ব্যক্তিদের, তাদের কিন্তু মেধা ছিল, পাশাপাশি পরিশ্রমও ছিল। আজকে যারা দুইটা দল আছেন, একটা দল হয়তো জিতবে, কিন্তু আমাদের দুইটা দল থেকে এই মেধা এবং পরিশ্রম থেকে যে এই কথাগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে হচ্ছে। কিন্তু দুইটা বিজনেসই একই, এবং আমাদের যারাই সাফল্য অর্জন করতে চায় না কেন তাদের এই দুইটার মত যদি না থাকে কখনোই কেউ সাফল্য অর্জন করতে পারবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। এই মুহূর্তে আমি আমাদের যে সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন তাদের মাঝে থেকে আরেকজনকে একটু অনুরোধ করছি, দয়া করে আপনি যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখতেন, তাদের ভুল ভ্রান্তি অথবা তাদের যে বক্তব্য উপস্থাপন সেসব নিয়ে। ধন্যবাদ। এই বিতর্কটাতে আসলে খুবই জরুরি ব্যাপার ছিল হচ্ছে ক্যারেক্টারাইজেশন, এবং যখন আপনি এরকম মোশন নিয়ে বিতর্ক করতেছেন যে মোশনের মধ্যে দুইটা অ্যাবস্ট্রাক্ট থিমেটিক কনসেপ্ট আছে, তখন আপনাকে আসলে খুব স্ট্রাকচারালি বলতে হবে যে
কোন ওয়েটা দিয়ে আমি কিছু অ্যাচিভ করতে পারি। সো এই বিতর্কের গুরুত্বপূর্ণ জায়গা ছিল সফলতা বা সাফল্য কি এই জিনিসটাকে রেকগনাইজ করা এবং এটাকে স্ট্রাকচারালি একটা পর্যায়ে নিয়ে আসা। তা কোন জিনিসটা আমার এন্ড গোল রিচ করতে হেল্প করতেছে সেটা আমার কাছে মনে হয় একটু আপনাদের বোঝা জরুরি ছিল। এনিওয়ে, ডিবেটটা ওয়াজ অ্যাবভ অ্যাভারেজ। আর একটু বেশি স্ট্রাকচারের প্রতি মনোযোগ দেন, আর একটু বেশি ক্যারেক্টারাইজেশনের প্রতি মনোযোগ দেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। ফলাফল আমাদের হাতে চলে এসছে। আজকে বিজয়ী দল হচ্ছে বিএএফ শাহিন কলেজ বিপক্ষ দল। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবারে ঘোষণার পালা শ্রেষ্ঠ বক্তা। আজকের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন পক্ষ দলের দলনেতা আলী রায়ান এবং বিপক্ষ দলের দলনেতা সৈয়দা রিয়াজুল জান্না। আপনাদের দুজনকেই অভিবাদন, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF-BDর সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপনী ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।